ভূমিকম্প। আপনি কি জানেন আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান সেই অনুযায়ী প্রতি ১০০ বছর, ১০০ থেকে ১৩০ বছর পর পর আমাদের দেশে অতি প্রবল মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি গবেষণা থেকে বলছে আমাদের যে অতীত যে হিস্ট্রি আছে তা থেকে দেখা যাচ্ছে যে প্রতি ১০০ থেকে ১৩০ বছর পর পর আমাদের এই অঞ্চলে বাংলাদেশ সহ এই বাংলাদেশের আশেপাশের অঞ্চলে অতি প্রবল মাত্রার ভূমিকম্প হচ্ছে। এবং সর্বশেষ যখন ভূমিকম্পটি হয়েছিল তা ছিল ১৯০০ সালের আশেপাশে। এবং সবচেয়ে প্রবল মাত্রার ভূমিকম্প যেটি ছিল ১৮৯৭ সালে, সেটির মাত্রা ছিল ৮.৭। মানে তুরস্কে কিছুদিন আগে যে ভূমিকম্পটি হয়েছে তার থেকেও এটির মাত্রা অনেক বেশি। তো এই মুহূর্তে যদি ভূমিকম্প হয়, আপনি যে ভবনটিতে বসবাস করছেন সেই ভবনটি কি আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রকৌশলভাবে তৈরি করা হয়েছে? প্রকৌশল জ্ঞান এই ভবনে ব্যবহার করে তৈরি করা হয়েছে, নাকি অপ্রকৌশলভাবে আপনার ভবনটি তৈরি করা হয়েছে? আমাদের দেশের ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায়, সবচেয়ে বড় ডেল্টার মধ্যে আমাদের অবস্থান, সবচেয়ে বড় রিভার বেসিন এদিকে আমাদের দেশে, এবং আমাদের দেশের অবস্থান হচ্ছে হিমালয়ের ঠিক পাদদেশে, পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জের ঠিক পাদদেশে আমাদের দেশের অবস্থান। এর ফলে কি হচ্ছে, হিমালয়ের কারণে এখানে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের পানি আমাদের দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে যে পড়ছে। তো এই যে পানির যে ফ্লো, এই পানির ফ্লোর কারণে প্রতি বছরই আমাদের এখানে কোথাও না কোথাও বড় ধরনের বন্যা হচ্ছে। তো আপনি যে ভবনটি তৈরি করছেন, এটা কি বন্যার কথা মাথায় রেখে তৈরি করছেন? আবার আমাদের দেশের আরেকটি সমস্যা হচ্ছে, আমাদের এই অঞ্চলটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা। এখানে মানুষের সংখ্যা অনেক বেশি। যখন আপনি ভবনটি নির্মাণ করছেন তখন এই ইস্যুটাকেও মাথায় রেখে আপনার ভবনটি নির্মাণ করতে হবে। তারপর আরেকটি ইস্যু হচ্ছে, আমাদের যে ভূমিকম্প নিয়ে কথা বলছিলাম, ভূমিকম্প হওয়ার মূল কারণ হচ্ছে টেকটনিক প্লেটের মধ্যে যে সংঘর্ষ হয়। পৃথিবীতে যতগুলো ভালনারেবল টেকটনিক প্লেট আছে, সবচেয়ে বিপজ্জনক টেকটনিক প্লেট যেখান থেকে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, বাংলাদেশের অবস্থান ঠিক তার পাশেই। মানে ডাউকি ফল্ট আমাদের সুনামগঞ্জ থেকে কিছুটা দূরেই, এবং আরও কিছু ফল্ট আছে যেগুলো আমাদের দেশের মধ্যে এবং আশেপাশে অবস্থিত। সুতরাং আমাদেরকে অবশ্যই কোনো ভবন নির্মাণ করার ক্ষেত্রে, ভবন মানুষ নির্মাণ করে নিরাপদে এবং আরামে থাকার জন্য, ভবন নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে নির্মাণ করতে হবে। যে আমি যে ভবনটি নির্মাণ করছি, এটি কি আসলে ভূমিকম্প সহনশীল কিনা, এটি কি আসলে আমাদের অঞ্চলের যে জলবায়ু, মানে হচ্ছে যেটা বলতে চাচ্ছি বন্যা যে আছে, বন্যার কথা মাথায় রেখে বানানো হয়েছে কিনা। আবার যদি আপনি কোস্টাল এরিয়াতে আপনার ভবন নির্মাণ করতে চান, কোস্টাল এরিয়া মানে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে, কক্সবাজার, টেকনাফ এবং আরও অন্যান্য অঞ্চল যেগুলো আছে, খুলনা, সাতক্ষীরা, এইসব অঞ্চলে যদি আপনি ভবন নির্মাণ করতে চান, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের দেশে ওই যে অন্যান্য দুর্যোগগুলো বললাম, তার সাথে সাথে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই দুর্যোগগুলোও কিন্তু কোস্টাল এরিয়াগুলোতে ঘটছে। এবং এটা রিকারেন্ট, প্রতি বছরই কিছু না কিছু, দুটা একটা ঘূর্ণিঝড় বা আরও বেশি হচ্ছে। তো আপনি যখন কোস্টাল এরিয়াতে ভবন নির্মাণ করবেন, তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এখানে উইন্ড স্পিড, মানে বাতাসের গতিবেগ সর্বোচ্চ কত হতে পারে, এটা মাথায় রেখেই আপনাকে ভবন নির্মাণ করতে হবে। এটাই স্বাভাবিক। আমাদের দেশে যে শুধু প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ তা না, এরকম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ আরও আছে। যেমন আপনি উদাহরণ হিসেবে বলতে পারেন জাপান, নিউজিল্যান্ড। জাপান এবং নিউজিল্যান্ড দুইটা দেশেই প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়, এবং জাপানে প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ও হয়। তো তারা তাদের এই যে প্রতিবন্ধকতাগুলো, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো, এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করলো? আসলে প্রাকৃতিক দুর্যোগ তো আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনাকে কি করতে হবে? আপনি আপনার নিজেকে সচেতন হতে হবে। আপনি যে ভবন নির্মাণ করছেন, যে স্ট্রাকচার নির্মাণ করছেন, যাই কিছু করছেন, এগুলোকে প্রকৌশল জ্ঞানের দ্বারা সিদ্ধ করে করতে হবে, যাতে ভূমিকম্প হলেও ক্ষতি না হয়। জাপানে ভূমিকম্পের ফলে হতাহতের সংখ্যা নাই বললেই চলে। ওদের জানমাল থেকে শুরু করে, যান তো দূরের কথা, মানুষ মৃত্যুর কথা তো খুবই কম শোনা যায়। ওনাদের জিনিসপত্র কোনো ক্ষয়ক্ষতি হয় না। কারণ কি? তারা এই প্রকৌশল জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করেছে। একটি তথ্য দিতে চাচ্ছি আপনাদেরকে, সেটি হচ্ছে যে আমাদের দেশে যদি ভূমিকম্প হয়, তাহলে আমরা আসলে কতটুক নিরাপদ।
আমাদের আশেপাশের মানুষ থেকে শুরু করে সবাই আসলে কতটুকু নিরাপদ একটু চিন্তা করে দেখেন। আমি আপনাকে যে পরিসংখ্যানটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের দেশের যারা পরিসংখ্যান তৈরি করে সরকারি লোকজন তাদের কাছ থেকে নেয়া ইনফরমেশন। এক নাম্বার ইনফরমেশনটা হচ্ছে আমাদের ঢাকা শহরের মধ্যে টোটাল 21 লক্ষ ভবন আছে, 21 লক্ষ ইমারত আছে। এর মধ্যে 6 লক্ষ ইমারত হচ্ছে 6 তলার বা 6 তলার উপরে, মানে বহুতল টাইপের আর কি। তো এই যে ভবনগুলো 6 লক্ষ ভবন আছে, এই 6 লক্ষ ভবনের মধ্যে 92% মানে 92% ভবন রাজুকের যে নীতিমালা, বিএনবিসি যে কোড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এগুলোকে অমান্য করে বানানো হয়েছে, এগুলোকে ফলো করা হয়নি। তাহলে এখানে যদি ভূমিকম্প হয় তাহলে আপনি কি নিরাপদ থাকতে পারছেন? পারছেন না। আপনাকে নিরাপদ থাকতে হলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মানতে হবে। আপনাকে নিরাপদ থাকতে হলে রাজুকের যে নীতিমালা আছে এগুলো মানতে হবে। রাজুকের যে নীতিমালাগুলো আছে বা বিএনবিসি যে নীতিমালাগুলো আছে এগুলো কারা তৈরি করেছে? এগুলো তৈরি করেছে যারা হচ্ছে এইসব বিষয়ে অভিজ্ঞ গবেষক, ঠিক তারাই তো এই কাজটা করেছে। তো তাদের উপর আপনাকে ভরসা করতে হবে। আর যদি আপনি রাজুকের নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন একটি ভবন তৈরি করে ফেললেন, 10 বছর 15 বছর পরে দেখবেন যে রাজুক থেকে এসে আপনাকে ধরছে আপনার ভবনের নীতিমালাগুলো ঠিক আছে কিনা। যখন আপনাকে এসব বিষয়ে কোশ্চেন করা হচ্ছে, ধরা হচ্ছে, তখন কিন্তু আপনি সঠিক উত্তর দিতে পারবেন না। এবং ইদানিং শুরু হয়ে গেছে, ইদানিং আমি মাঝে মধ্যে দেখছি যে রাজুকের যারা ইঞ্জিনিয়ার এবং যারা দায়িত্বশীল আছে তারা কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করছে। তারা দেখছে যে কোথায় নীতিমালা ভঙ্গ করে ভবন তৈরি করা হচ্ছে, তারা সেখানে যাচ্ছে, তারা সেখানে যে ভবনকে ভেঙে দিচ্ছে অথবা ভেঙে দেওয়ার আলটিমেটাম দিয়ে আসছে যে আপনাকে ভেঙে ফেলতেই হবে। দ্যার ইজ নো ওয়ে। আপনি নীতিমালা লঙ্ঘন করেছেন, তো আপনাকে এটার মাসুল আজকে না দেন, 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর দিতেই হবে। এখন আপনি যদি একটি ভবন নির্মাণ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি কিভাবে আপনি তো আসলে ইঞ্জিনিয়ার না, আপনি হচ্ছে জানেন না যে কিভাবে একটি ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করতে হয়, কিভাবে একটি সুন্দর আবাসস্থল তৈরি করতে হয়। সেটাই আমি আপনাকে জানাতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনি প্রথমত একজন আর্কিটেক্টের শরণাপন্ন হবেন। আপনার ভবন, আপনি যে দৃশ্যগুলো আপনি কল্পনা করেন আপনার ভবনকে নিয়ে, আপনি যেমনটা চিন্তা করেন যে আমার বিল্ডিংটা এমন হলে আমার কাছে ভালো লাগবে, আর্কিটেক্টের কাছে সেটা শেয়ার করেন এবং তার পরামর্শ নিয়ে একটি সুন্দর ডিজাইন তৈরি করেন, যেটা বাহ্যিক ডিজাইন হবে এবং অন্যান্য বিষয় আপনার ওয়ার্কেবিলিটি, আপনার ভবনের ব্যবহার উপযোগিতা কেমন হবে, কিভাবে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, এগুলো আর্কিটেক্টের পরামর্শ নিয়ে করবেন। এটার পরের স্টেপ হচ্ছে আপনাকে একজন সিভিল ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে, যে সিভিল ইঞ্জিনিয়ার আপনার ভবনটি আসলে ভূমিকম্প প্রতিরোধী কিনা, আপনার ভবনটি আসলে বন্যা প্রতিরোধী কিনা, আপনার ভবনটি আসলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো থেকে আপনাকে রক্ষা করতে পারবে কিনা, এই কাজগুলো করবে হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার। মানে আপনার ভবনের শক্তি, এটা করবে একজন সিভিল ইঞ্জিনিয়ার। শক্তিকে কতটুকু প্রয়োজন ঠিক অতটুকু শক্তি আপনার ভবনের জন্য করে দেবে একজন সিভিল ইঞ্জিনিয়ার। এখন ডিজাইন করে দিল, আর্কিটেক্ট করে দিল, ইঞ্জিনিয়ারও করে দিল, সবই ঠিক আছে। আপনি যখন ইমপ্লিমেন্টেশন করতে যাবেন তখন যদি আপনি খেয়াল না রাখেন, মানে যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট আছে তারা যদি খেয়াল না রাখে, তাহলে আপনার ভবনের যে সৌন্দর্য আছে এটাও কন্ট্রাক্টররা ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবে না। আবার হচ্ছে আপনার ভবনের যে শক্তি আছে এটাও কমে যেতে পারে। একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করার সময় একটি কলামের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিল ধরেন 16 বাই 16 ইঞ্চি। কন্ট্রাক্টর আপনাকে বুঝাইলো যে না, এটা 16 ইঞ্চি দরকার নেই, আমি 12 ইঞ্চি করে দিলেই আপনার অনেক পয়সা বেঁচে যাবে, বিল্ডিংটা সুন্দর হবে, আপনার এত মোটা করার দরকার নেই। আপনি তার কথায় করে দিলেন, আসলে কি ভবনটি নিরাপদ হলো? কখনোই না। সুতরাং একটি ভবনকে নিরাপদ করতে হলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে একজন অভিজ্ঞ আর্কিটেক্ট, অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার, তার পরামর্শ নিয়েই আপনাকে একটি ভবন সঠিকভাবে নির্মাণ করতে হবে। তাহলেই আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকবেন। আমরা যারা পিতামাতা আছি, আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমার সন্তানের জন্য একটি নিরাপদ, একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ আবাসস্থল তৈরি করা। এখন আপনি আপনার কিছু টাকা বাঁচানোর জন্য এমন একটি ভবন তৈরি করলেন যেটি আসলে আপনাকে নিরাপত্তা দিচ্ছে না, আপনার সন্তানকে, আপনার পরিবারের সকলকে নিরাপত্তা দিতে পারছে না। এটিকে আপনি ঠিক করছেন?
তো আসুন আমরা সবাই আমাদের জন্য এবং আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ, একটি স্বচ্ছ, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আমরা সবাই থাকবো নিরাপদ। আসসালামু আলাইকুম।